হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে প্যান ইন্ডিয়া টার্মটা, এটা তামিল প্রথম দুজন ডিরেক্টর করেছিল, মানে খুব সাকসেসফুলি পরপর করেছিল। একজন হচ্ছেন মানিরত্নম, যার রোজা, তারপরে বম্বে, এগুলো প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস হয়, মানে নর্থ, মানে তেলেগু হোক, হিন্দি হোক, তামিল হোক, সব জায়গায় চলেছিল। তারপরে সেটা করে দেখানো হচ্ছে শঙ্করের সব ছবি কিন্তু মোটামুটি, মানে ফার্স্ট ছবিটা বাদ দিয়ে পরের ছবি থেকে সব ছবি কিন্তু হিন্দিতে বেরিয়েছে। তো তিনি কিন্তু অনেকদিন আগে এই প্যান ইন্ডিয়া জিনিসটা করে দেখিয়েছেন। আপনারা যদি ইন্ডিয়ান ওয়ানের ক্ষেত্রেও দেখেন, সেই ছবিটা তামিলেও চলেছিল, তেলেগুতেও চলেছিল, হিন্দিতেও কিন্তু ভালো কালেকশন করেছিল, এবং তখনকার দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে অনেক টাকা কালেকশন করেছিল আর কি। তখন সব রেকর্ডস ভেঙে দিয়েছিল আর কি। তো শঙ্কর অনেকদিন ধরেই সাকসেসফুলি করে আসছেন এবং তিনি ভিশনারি একজন ডিরেক্টর। তো তাহলে পার্টিকুলারলি ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে এমন কি হলো যে শঙ্করের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছবি এটা হলো? দেখুন, একটা জিনিস তো আমাদেরকে মানতেই হবে যে শঙ্করের রোবট ছবিটা 2010-এ যেটা এসেছিল, এনথিরন, তারপর থেকে একটু কোয়ালিটি ডিগ্রেড করেছে। 2012 সালে সে 3 Idiots এর রিমেক করেছিল বিজয়কে নিয়ে, জিভা ছিল ওই ছবিটার মধ্যে। ওই ছবিটা অতটা বেশি অ্যাক্লেম পায়নি, মানে তামিলনাড়ুর বাইরে অ্যাকসেপ্টেন্স নেই, কারণ 3 Idiot নর্থ ইন্ডিয়াতে প্রচুর লোকে চলেছে। ওই ছবিটা কেউ নর্দার্ন ইন্ডিয়াতে দেখবে না, ওরা রিলিজও করেনি ওই জন্য। ওটা 3 Idiots এর রিমেক ছিল। ওইটা যেহেতু রিমেক ছিল, রিমেক হিসেবেও খুব যে আহামরি কিছু হয়েছিল তা কিন্তু নয়। ওটা আমি বাদ দিচ্ছি, ওটা তো রিমেক ছবি, ওটা তো ওখান থেকে অরিজিনাল মেটেরিয়ালটা ভালো, সেটাকে ওরা প্রেজেন্ট করেছে তামিল সেন্সিবিলিটির সাথে। তারপরে তার ছবি এসছে আই, তারপরে এসছে 2.0। এবার এই দুটো ছবিতে আপনি যদি দেখেন, আইও আমার পছন্দের ছবি, 2.0 পছন্দের ছবি, কিন্তু শঙ্করের যে স্ট্যান্ডার্ড সেই তুলনায় কোথাও গিয়ে এগুলো আর কি একটু পড়েছিল। এবং তার কারণ হচ্ছে মূলত, আমি বারবার বলে আসছি ভিডিওতে, আগের দিনও ইন্ডিয়ান ওয়ান যে রিভিজিট করেছিলাম সেই ভিডিওটাতেও বলেছিলাম যে সুজাতা বলে ওনার একজন রাইটার ছিল, যিনি একদম কেরিয়ারের প্রথম থেকে ওনার সাথে ছিলেন, যিনি মানে রোবট অব্দি, মানে ফার্স্ট পার্টটা অব্দি ছিলেন আর কি। উনি 2008 অব্দি আর কি বেঁচে ছিলেন, তারপরে উনি মারা যান। উনি অনেক সিনিয়র লোক আর কি। উনি এছাড়া কমল হাসানের সাথে, মানিরত্নমের সাথে অনেকজনের সাথে কাজ করেছেন আগে। খুবই ট্যালেন্টেড একজন রাইটার ছিলেন এবং নভেলিস্টও ছিলেন আর কি সুজাতা। তো তিনি আর কি মারা যান। তো উনি যখন 2008-এ মারা যান, তখন অলরেডি রোবটের আর কি স্ক্রিপ্টিং এর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মেকিং এর কাজ চলছিল আর কি অনেকদিন ধরে, বাট স্ক্রিপ্টিংটা হয়ে গেছিল। বাট তারপর থেকে তিনি আর কি শঙ্করের সাথে ছিলেন না। তো সেই জন্য একটা কোথাও গিয়ে কোয়ালিটি তো ডিগ্রেড করেছে, এটা তো একদম মানতে হবে। এটা রাইটার একটা ডিরেক্টরের কম্বিনেশন, মানে রাজামৌলি কিন্তু এত ভালো আউটপুট দিতে পারে তার বাবার সাথে ওই কম্বিনেশনটা আছে বলে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। এবার ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে আরো একজন যে শঙ্করের ফ্রিকুয়েন্ট কোলাবোরেটর, তিনিও ছিলেন না, এবং সেটাও কিন্তু আমরা ছবির মধ্যে বুঝতে পেরেছি। তার প্রেজেন্সটা, মানে অ্যাবসেন্সটা ফিল হয়েছে আর কি, যে ভাই এর প্রেজেন্স থাকলে কি ডিফারেন্স তৈরি হয়। সেটা হচ্ছে A.R. রহমান। A.R. রহমানও কিন্তু শঙ্করের ফ্রিকুয়েন্ট কোলাবোরেটর। খালি একটা ছবি, অনিয়ন, অপরিচিত যে ছবিটা, সেই ছবিটাতে হ্যারিস জেরাজ মিউজিক দিয়েছিল। বাকি সব ছবিতে কিন্তু A.R. রহমানই কাজ করেছে। এবং তাই জন্য দেখবেন ইন্ডিয়ান টু তেও যে মোমেন্টস গুলোতে মিউজিকটা কাজ করে, যদি আপনারা ভালো করে শোনেন, সেগুলো সবই ইন্ডিয়ান ওয়ানের মিউজিক, যেগুলো রহমান ক্রিয়েট করেছিল। অনিরুদ্ধ মডার্ন ডে তে খুব সাকসেসফুল একজন মিউজিক ডিরেক্টর, এবং স্পেশালি তার বিজিএম, দেখুন রহমানের সাথে আমি কম্পেয়ার করছি না, অনিরুদ্ধ যায় না সেই লেভেলে। বাট যদি আমি বিজিএম এর দিক দিয়ে দেখি, তাহলে বিজিএম কিন্তু অনিরুদ্ধ খুব ভালো ডিজাইন করতে পারে। আপনি জেলার যদি দেখেন, জওয়ান দেখেন, লিও দেখেন, বা আমাদের দেখেন, বিক্রম দেখেন, প্রতিটাতে কিন্তু বিজিএম এর কাছে ভালো করেছে। কিন্তু আপনি যদি এই ছবিগুলোর ক্ষেত্রে দেখেন, এগুলো ডিরেক্টররাও কিন্তু ইয়াং ছিল। তারা ডিরেক্টর, মিউজিক ডিরেক্টরের ভাইব ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট। তো এরা, এই যে নেলসন হোক, লোকেশ হোক, এরা প্রত্যেকে, বা অ্যাটলি হোক, এরা নতুন দিনের যে মানে ডিরেক্টর, এদের কম বয়স, তো এদের সাথে ওর কোথাও ভাইবটা ম্যাচ করছে। শঙ্কর অনেক বেশি সিনিয়র ওর থেকে। তো একটা ডিরেক্টর, মিউজিক ডিরেক্টরের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া দরকার আছে। তো অ্যাকচুয়ালি শঙ্কর যেটা চেয়েছে, মানে অনিরুদ্ধ সেটা ডেলিভার করতে পারেনি, দুজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করেনি। ওই জন্য দেখবেন কোনো জায়গাতে কোনো সিনকে বিজিএম কিন্তু এলিভেট করতে পারেনি। ইন্ডিয়ান টু যদি ছবিটা আপনারা দেখে থাকেন, কোনো জায়গাতে কোনো অনিরুদ্ধের বিজিএম আলাদা করে কিছু ওয়ার্কই করেনি আর কি। এবং একই রকমের বিজিএম বারবার চলে গেছে। জেলার যেরকম কি একটাই বিজিএম এর মাল্টিপল ভেরিয়েশন ইত্যাদি অনেক কিছু ছিল। জওয়ানের ক্ষেত্রে দারুণ মানে বিজিএম ছিল, এক একটা ক্যারেক্টার আলাদা আলাদা করে মিউজিক ডিজাইন করেছিল। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা ইন্ডিয়ান টু তে একেবারেই পাই না। ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে যদি দেখেন, আরো একটা প্রবলেম হচ্ছে, এই প্লটটা ইটসেলফ আউটডেটেড। এই যে ভিজিল্যান্টে ফিল্ম, ঠিক আছে, এই ভিজিল্যান্টে ফিল্মের তো মানে শঙ্কর বহুবার বানিয়েছেন, অপরিচিত বানিয়েছেন, তারপরে ওইদিকে জেন্টলম্যান বানিয়েছেন, ইন্ডিয়ান বানিয়েছেন, প্রচুর ছবি, বা শিবাজি দা বসও কিন্তু ভিজিল্যান্টে কাইন্ড অফ। তো এই ধরনের ছবি তিনি অনেকগুলো বানিয়ে ফেলেছেন। তো এবার একই গল্প উনি বারবার বলে যাচ্ছেন। প্রতিবার আউটার টপিংটাকে চেঞ্জ করে তার মধ্যে কিছু এক্সট্রা এলিমেন্টস অ্যাড করে তিনি বলছেন। এবার সেটা ভালো, একটা টাইম অবধি ভালো, কিন্তু প্রতিটা জিনিসেরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে। এবার কি হচ্ছে, সে 90s এর একজন ডিরেক্টর, 1994-এ সে শুরু করেছে। এবার সে তখন থেকে ওই একই থিমের উপর প্রচুর কিছু বছর অন্তর একটা করে ছবি বানাচ্ছে। এবার সেগুলো সাকসেসফুল হচ্ছে, তাকে দেখে প্রচুর অন্য ডিরেক্টর ইন্সপায়ার্ড হচ্ছে, তারাও সেই টাইপের ছবি বানাচ্ছে। তো ভিজিল্যান্টে ফিল্মস কিন্তু তামিল সিনেমা আরো বাড়ছে। এবার আমরা সেগুলো দেখছি,
এবার আমাদের ক্ষেত্রে তখন যেটা ফ্রেশ লাগছিল আজকে সেটা আর ফ্রেশ লাগছে না। আর অ্যাটলির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটলিও তো জাওয়ানো তো একটা কাইন্ড অফ ভিজিল্যান্টে ফিল্ম, অ্যাটলিও কিন্তু শাঙ্কারের এলিমেন্টস গুলোকে ইউজ করছে এবং তার মধ্যে যেটা ও অ্যাড করছে, যেটা আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে মডার্ন ডে সেন্সিবিলিটিস। ওটার মধ্যে একটা মানি হাইস্টের মতো ব্যাপার আছে, যেটা একটা ইন্টারন্যাশনাল শো, যেটা রিসেন্টলি বিশাল বড় হিট হয়েছে, সেই সেন্সিবিলিটিটাকে নিয়ে এসে সেটাকে অ্যাড করে দিচ্ছে এই ভিজিল্যান্টে ফিল্মের যে টেমপ্লেট তার সাথে অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, অ্যাকশন গুলো যে ডিজাইন করছে সেখানে বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসছে। ওই যে ট্রাক হাইস্টের সিনটা ছিল ওটা ইন্টারন্যাশনাল কোরিওগ্রাফার্সরা করেছে। তো এরকম অনেক কিছু করে অ্যাটলি জিনিসটাকে মানে পুরোনো জিনিসকেই ওল্ড ওয়াইন না নিউ বটল প্রেজেন্ট করছে। শাঙ্কারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াইনটা তো ওল্ডই, তার সাথে মডার্ন কোনো সেন্সিবিলিটি সে মেলাতে পারছে না, এবং তার সাথে শাঙ্কার সেরকম কিছু ইনোভেটিভ সিকোয়েন্সও কিন্তু এই ছবিতে ডিজাইন করতে পারেনি, ওরকম লেভেলের অ্যাকশনও কিন্তু ডিজাইন করতে পারেনি। এবং অ্যাকশন না ডিজাইন করতে পারার একটা মূলত কারণ হচ্ছে যে সে প্যারালালি দুটো ছবি বানাচ্ছিল, ইন্ডিয়ান 2 আর ইন্ডিয়ান 3। এটার সাথে সাথে সে গেম চেঞ্জার ছবিটাও বানাচ্ছিল। অলরেডি গেম চেঞ্জার শুরু করে দিয়েছিল, তারপরে বিক্রম বেরোনোর পরেই ইন্ডিয়ান 2 ছবিটা রিজিউম হয়, নাহলে ছবিটা কিন্তু হল্টে ছিল, মানে শোনা গেছিল প্রায় যে শেলভি হয়ে যাবে। বাট তখন এই দুটো ছবিকে তাকে প্যারালালি করতে হয়, এবং এই প্যারালালি করতে গিয়ে কি হয়েছে, ইন্ডিয়ান 2 এর প্রতি তিনি সেইভাবে মনোযোগ দিতেই পারেননি। সেটা পুরো ছবিটা দেখে ইট ইজ এভিডেন্ট। কারণ ছবিটার মধ্যে আপনি দেখবেন যে লাস্টেরও যে অ্যাকশন সিনটা আছে, যেটা ওই মোনোসাইকেল নিয়ে করছে, সেটাও প্রচন্ড বড়, মানে আন্ডার এডিটেড মনে হবে আপনার, যে সিকোয়েন্সটা বড়, চলছে তো চলছে, চলছে তো চলছে, তবু সেটার মধ্যে ইনোভেটিভনেস আছে বাট কম। আর বাকি ছবি জুড়ে কোনো যে এক একটা ভিলেনকে যে মারছে, পিয়ুষ মিশ্রাকে মারছে পায়, সেই একটা সিকোয়েন্স যত্ন সহকারে করা হয়নি, সেখানে একটাও গুজবাম মোমেন্ট দিচ্ছে না। আপনি দেখবেন আজকে এটা যে কোনো প্যান ইন্ডিয়া ছবি যেগুলো সাকসেস হয়, সেখানে এরকম পার্টিকুলার কিছু মাস মোমেন্টস ডিজাইন করা থাকে, সেটা কেজিএফ হোক, সেটা পুষ্পা হোক, সেটা RRR হোক, রাজামৌলি, তো প্রতিটা সিকোয়েন্সকে, প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সকে, প্রতিটা সেট পিসকে প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে করে ডিজাইন। সেটা কিন্তু ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে একেবারেই হয়নি। এক একটা মারার সিন কিন্তু জাস্ট ওয়ার্কই করেনি আর কি। তো সেই জিনিসটা আমার মনে হয় যেহেতু প্যারালালি শুট করেছে সেটার জন্য। আর দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা মনে হচ্ছে, এই ছবিটা অন পেপার এর যে আইডিয়াটা সেটা কিন্তু খুবই ভালো ছিল। অন পেপার আইডিয়াটা কি, যে যে সেনাপতির ক্যারেক্টারটা, সে যেহেতু স্বাধীনতা সংগ্রামী, সে দেখেছে এই লড়াইটা চোখের সামনে থেকে, তার পক্ষে নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে, মানে সে নিজের এই যে করাপশনের বিরুদ্ধে লড়বে, সে যে ডিসিশনটা নিয়েছে তার জন্য সে নিজের ছেলেকে অব্দি মেরে দিতে পারে। ঠিক আছে, কিন্তু আজকের জেনারেশন যারা বলছে যে আমরা করাপশনের বিরুদ্ধে লড়বো, তারা কি নিজেদের ফ্যামিলি মেম্বার্সের বিরুদ্ধে লড়তে পারবে? মানে কারণ আপনাকে ক্লিনিংটা শুরু করতে হবে নিজের বাড়ি থেকে। নিজের বাড়ির মধ্যে আপনি যদি কোনো রকমের করাপশন দেখতে পাচ্ছেন, সেটার বিরুদ্ধে সবচেয়ে প্রথমে আপনাকে আওয়াজ তুলতে হবে, তবেই আপনি দেশ পাল্টাতে পারবেন। আপনাকে তো আগে বাড়িটা পাল্টাতে হবে, তবে সমাজ পাল্টাবে, তবে দেশ পাল্টাবে। এবার লোকের মধ্যে কি সেই প্রেশারটা আছে যে একটা নিজের বাড়ির লোককে যখন আপনি করাপশনের জন্য ধরিয়ে দিচ্ছেন, তখন তার কি কনসিকুয়েন্সেস হবে সেটা কি ফেস করবার ক্ষমতা আপনার মধ্যে আছে? ছবির ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই যে আম জনতা যারা রয়েছে তারা সেনাপতির ওপর খেপে যাচ্ছে। যারা প্রথমে তার ফ্যান্স ছিল তারা কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে তার ওপর খেপে যাচ্ছে। এখানেই ছবিটা শেষ হয় আর কি। এবার এই জিনিসটা শুড হ্যাভ বিন দ্য ইন্টারভেল পয়েন্ট। আর ছবি মানে থার্ড পার্টের জন্য যে আমাদেরকে গ্লিমসেস ইত্যাদিগুলো দেখালো, যেখানে সেনাপতি বোঝাবে যে আপনাদেরকে এইগুলো করতে হবে, তখন নিজের গল্প বলবে, নিজের বাবার গল্প বলবে, ফ্ল্যাশব্যাকটা আমরা দেখতে পাবো, সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে আসা উচিত ছিল। এবার আপনারা যদি দেখেন, এই ছবিটা কিন্তু কোনোদিনই দুটো পার্টের প্ল্যানিং ছিলই না, এটা একটা পার্টি আসার কথা ছিল, ইন্ডিয়ান 2। ব্যাপারটা হয়েছে এগুলো তো ওরা PR এর ক্ষেত্রে তো বলতে পারে না, ওরা বলেছে যে হ্যাঁ আমরা বেশি শুট করেছি, তাই জন্য কেটে কেটে ছোট করবো না, তাই জন্য আমরা দুটো পার্টে বানাচ্ছি। বাট এই ছবিটা মাঝখানে বহুদিন বন্ধ হয়েছিল। ছবিটা 2019-এ শুটিং শুরু হয়, তারপর বন্ধ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ইত্যাদি হয়েছিল, তারপর প্রডিউসারের সাথে ঝামেলা, প্রডিউসার শঙ্করকে কোর্টে নিয়ে গেছিল। পরে বিক্রম রিলিজ হওয়ার পরে রেড জায়ান্ট ফিল্মস, যারা উদয়নিধি স্ট্যালিন, তারা প্রজেক্টের সাথে ইনভলভ হয় এবং তারা কিন্তু এই ছবিটাকে বাকিটা কমপ্লিট করেছে। এবার তারা কি দেখছে যে আজকের দিনে আপনি যদি দেখেন প্যান ইন্ডিয়া লেভেলের যে যত বড় ছবি আসছে, সেগুলো সব দুটো পার্টসে আসছে। যে একটা পার্টে আমি সেট আপটা করছি, হাইপটা ক্রিয়েট করছি, সেকেন্ড পার্টে গিয়ে আমি ডেলিভার করছি। তাই জন্য তারা হয়তো এই জিনিসটা বলেছে। এটা তো দেখুন আমাদের পক্ষে এক্স্যাক্টলি জানা সম্ভব না, বাট এই ছবিটা দেখে ইট ইজ এভিডেন্ট যে ইট ওয়াজ নেভার ডিজাইন ফর 2 পার্টস, ইট ওয়াজ এ 1 পার্ট ফিল্ম। বাট যেহেতু ওদেরকে বাজেট রিকভার করতে হবে, তাই জন্য ওরা ভেবেছে যে প্যান ইন্ডিয়া বাকি ছবির মতো আমরা এটাকে প্রজেক্টের মতো ডিজাইন করবো, দুটো ছবির মতো বানাবো, দুটো পার্টে বানাবো, তাহলে বেশি ব্যবসা হবে এবং 6 মাসের ডিফারেন্সে রিলিজ করে দেবো, যেরকম PS এর ক্ষেত্রে হয়েছিল। তো সেই প্ল্যানিং নিয়েই হয়তো এটা করা হয়েছে এবং তখন আর কি অ্যাডিশনালি জিনিসপত্র এখানে ঢোকানো হয়েছে, তাই জন্য স্ক্রিন প্লেটা ট্যাম্পার হয়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, যে ও প্যারালালি শুট করছে, ও গেম চেঞ্জার শুট করছে, কোনোটাতেই মনোযোগ দিতে পারছে না, সেটা একটা প্রবলেম হয়েছে। এবং তারপরে এই 2 পার্ট করতে গিয়ে কিন্তু ফোর্সফুল 2 পার্ট হয়ে গেছে, যে কারণে ছবিটা স্ক্রিন প্লেটা কিন্তু একেবারে ভালো হয়নি। এবং সেই কারণেই
শঙ্করের ছবিতে এন্টারটেনমেন্ট ভ্যালু একেবারে নেই। এবং আপনারা দেখবেন একটা রিপোর্ট উঠে এসেছিল এরকম যে এই ছবিটা কমপ্লিট করার জন্য শঙ্করকে আরো তিনজন তামিল ডিরেক্টর তারা হেল্প করছেন। এই জিনিসটা দেখবেন ক্রেজি ফোর মুভিজের সন্দীপ সেও এই আপডেটটা দিয়েছিল। এ তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ, সে তো ভগবান নয়। এবার তার পক্ষে দুটো ম্যাসিভ প্রজেক্ট হ্যান্ডেল করা বিশাল ডিফিকাল্ট। এবার ইন্ডিয়ান 2 কমপ্লিট করতে তাকে 3জন ডিরেক্টর হেল্প করেছে। এই আপডেটটা দেখবেন ক্রেজি ফোর মুভিজও দিয়েছিল। এবার এতে কি হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে অনেক সিকোয়েন্সেস আছে যেগুলো শঙ্কর হয়তো নিজে শুটই করেননি, যেগুলো হয়তো অন্য ডিরেক্টররা করেছে। ওই জন্য দেখবেন এই যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা বা একটা সিনের স্টেজিং সেগুলো প্রচন্ড বোরিং হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা প্রপারলি ফিল করেছি ছবিটা দেখার সময়। যেটা শঙ্করের ছবি হয়তো স্ট্যান্ডার্ড কমতে পারে আইয়ের ক্ষেত্রে বা আগের ছবি থেকে, কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু জীবনে কমে না। এন্টারটেনমেন্ট ভ্যালু সবসময় শঙ্করের ছবিতে ইনট্যাক্ট থাকে। যেমন যা স্ক্রিনে চলছে দ্যাট শুড বি ভেরি ভেরি এঙ্গেজিং, সেটা কিন্তু ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে মিসিং ছিল। তো মাইট বি হতে পারে যে অন্য সিকোয়েন্সেস গুলো হয়তো অন্য ডিরেক্টররা করেছে, হয়তো কিছু পার্টিকুলার কামাল হাসানের সিনগুলো খালি শঙ্কর ডিরেক্ট করছে, বাকি অন্য সিনস গুলো অন্য ডিরেক্টররা করেছে। এটা একটা পসিবিলিটি হতে পারে, কারণ এরকম রিপোর্ট সামনে এসেছিল। উনি পার্টিকুলারলি এই প্রজেক্টটা যেহেতু অনেক দিন ধরে ছিল, ঝামেলা হয়েছে প্রডিউসারদের সাথে, একবার শেলফ হয়েছে, আবার করে রিভাইভ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই প্রজেক্টের ক্ষেত্রে পার্টিকুলারলি কিছু গন্ডগোল তো ছিল, যেটা আমরা এখন পার্টিকুলারলি স্ক্রিনে দেখতেও পেলাম। এবং সেই জন্য ছবিটা কিন্তু ভালো পারফর্ম করছে, ছবিটা পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। রোজই আর কি কালেকশন ড্রপ করছে আর কি। ফ্রাইডে থেকে স্যাটারডে কমেছে, সানডে কমেছে, এবং উইকডে আস্তে আস্তে পুরোটাই ক্র্যাশ করে যাবে। এবার কথা হচ্ছে শঙ্করের ওভারঅল ইটসেলফ একটা প্রবলেম আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। এবং শঙ্করকে আমি প্রচন্ড পছন্দ করি, প্রচন্ড রেসপেক্ট করি। আপনারা যারা ভিডিও আমার প্রথম থেকে ফলো করেন আপনারা জানবেন। কিন্তু শঙ্করের কয়েকটা ইটসেলফ মানে সময়ের সাথে সাথে নিজেকেও তো পাল্টাতে হয়। তো কিছু কিছু জায়গা আছে তার প্রবলেম আছে, যেটা আমার মনে হয়েছে পার্টিকুলারলি, এবং আমি খুব ভেবে দেখেছি যে এই পয়েন্টসগুলো শঙ্করের প্রবলেম আছে। একটা হচ্ছে যে সেই নতুন হিরোদের সাথে কাজ করছে না। আপনি যদি দেখেন শঙ্করের ছবি, শিবাজি দ্য বস রজনীকান্তের সাথে, তারপরে রোবট রজনীকান্তের সাথে, তারপরে 2.0 রজনীকান্তের সাথে, অন্যদিকে কামাল হাসানের সাথে এই ছবিটা, মাঝখানে বিক্রমের সাথে করছিল। বিক্রমও কিন্তু নতুন কোনো হিরো নয়, বিক্রমও কিন্তু লেট 90s আর্লি 2000s এর হিরো। সেও কিন্তু মডার্ন ডে হিরো নয়। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা বলবেন যে রজনীকান্ত ভাই কালেকশন দিচ্ছে। আপনারা যদি দেখেন লোকেশ কানাগরা যখন রজনীকান্তকে নিয়ে একটা ছবি ডিজাইন করছে কুলি, তার মধ্যে কিন্তু সে অনেকগুলো ফ্যাক্টরসকে ঢোকাচ্ছে। একটা লোকেশের নিজের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মডার্ন ডে ডিরেক্টর, প্রচুর হিট দিয়েছে। দ্বিতীয় হচ্ছে কি, রজনীকে তো সে কাস্ট করছে, তার সাথে দেখবেন এইদিকে একটা একে নিয়ে চলে আসছে, আমাদের ওই ফাহাদ ফাজিলকে নিয়ে চলে আসছে। অমুক একটা সত্যিয়ারাজ রজনীকান্তের ঝামেলা ছিল, তাই জন্য তাকে কাস্টিং করে দিয়েছে, এটা নিয়ে একটা অ্যাডিশনাল হাইপ হবে। তো এরকম ভাবে একটা প্রচুর কাস্টিং করছে। আপনারা যদি জেলার ছবিটাও দেখেন, রজনীকান্ত যেটা বিশাল বড় হিট ছবি হয়েছে 2023-এ, সেই ছবিটার মধ্যে আপনারা যদি খুব মাইনিউটলি লক্ষ্য করেন, সেখানেও কিন্তু রজনীকান্তের সাথে সাথে নেলসন কিন্তু অনেক কিছু অ্যাডিশনাল জিনিসপত্র সেখানে দিয়েছে। যেরকম বসন্ত রবিকে একদম একটা নিশ অডিয়েন্সকে কেটার করবার জন্য রেখেছে। আপনারা যদি দেখেন প্রতিটা মানে ইন্ডাস্ট্রি থেকে একটা করে অ্যাক্টরকে তুলে নিয়েছে। মানে সাউথের দিকে স্পেশালি যদি দেখেন, কানাডাতে তো শিবরাজ কুমারের একটা ফলোয়িং আছে, মোহনলালের এতে ফলোয়িং আছে, কেরালাতে ফলোয়িং আছে, তো তাদেরকে কাস্ট করেছে। সো ইটস আ প্যাকেজ হুইচ ইজ ওয়ার্কিং। ওটা একটা প্যাকেজিং এর মধ্যে ওয়ার্ক করে যাচ্ছে। মুকেশ কানাগরা যে কামাল হাসানকে কামব্যাক করালো, সেই ছবিটার মধ্যে বিজয় সেতুপতি যে আজকের দিনের লোক, তাকে কাস্ট করেছে, ফাহাদ ফাজিলকে কাস্ট করেছে, সূর্যাকে কাস্ট করেছে। এতগুলো কম্বিনেশন, তার সাথে অনিরুদ্ধের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে, লোকেশের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু বিক্রম ওয়ার্ক করেছে। বিক্রম কিন্তু একা কামাল হাসানের স্টারডামের উপর দাঁড়িয়ে নেই, এরা কিন্তু অনেকটা পুরনো হিরো হয়ে গেছে। তো সেই জিনিসটা আমি তামিল সিনেমার মধ্যে দাঁড়িয়েও বলছি, আমি তামিল সিনেমার বাইরে যেতে বলছি, মানে তামিলনাড়ুর বাইরে যেতে বলছি না, বাট এরা কিন্তু অনেকটা পুরনো হিরো হয়ে গেছে। ঠিক আছে, রজনীকান্ত কামাল হাসানের পক্ষে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একা হিট দেওয়া, সোলো হিট দেওয়া, এটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। এবং শঙ্কর এদের সাথেই বেশি কাজ করছে। বা বিক্রমেরও যদি আপনি দেখেন, মার্কেট কিন্তু অত ভালো নয়। তো নতুন যারা হিরো আছে, ধানুষ আছে, তারপর আমাদের এইদিকে শিবা কার্তিকে, যারা উঠতি হিরো, তাদের সাথে অ্যাকচুয়ালি শঙ্করের ছবি করা উচিত। ঠিক আছে, বা এই যে রামচরণের সাথে করছে, এটা বরং বেটার একটা প্রজেক্ট, কারণ রামচরণ এখনকার দিনের স্টার আর কি। তার সাথে সে বড় একটা প্রজেক্ট করলো, মাউন্টিং করলো, ঠিক আছে, মানা যায়। কিন্তু বারবার সে পুরনো হিরোদের সাথে করছে, যাদের কিন্তু এখনকার অডিয়েন্সের সাথে কানেক্টটা অনেকটা কম। এবং পার্টিকুলারলি যদি আমি হিন্দি বেল্টের ক্ষেত্রে চলে আসি, বা নর্থ ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে চলে আসি, আপনি যদি দেখেন কামাল হাসানের সাথে যদি ইন্ডিয়ান 1 সেই সময় হিট ছিল, এখনকার যে অডিয়েন্স আছে, ইয়াং অডিয়েন্স আছে, তারা কিন্তু ওই ছবিটা অত বেশি ভালো করে জানে না, সবাই দেখেনি কিন্তু। মানে আমরা কিছু জন যারা রেগুলারলি সিনেমা কনজিউম করছি, সেটা খুব কম পার্সেন্টেজ, বাট জেনারেল অডিয়েন্স কিন্তু মনে রাখেনি ছবিটাকে, ফার্স্ট পার্ট হয়তো দেখেও নি। তো তাই জন্য দেখবেন সেটা নিয়ে অতটা হাইপ ছিল না। তো এই জিনিসটা একটা ব্যাপার আছে। কামাল হাসান অনেক পুরনো স্টার, ঠিক আছে, একটা কালকির মধ্যে, এই কালকি ছবিটার মধ্যে প্রভাস আছে, দীপিকা আছে, এরা সবাই আছে, বা নর্থ ইন্ডিয়ান একটা খুব ফ্যামিলিয়ার ফেস আছে অমিতাভ বচ্চন, তার সাথে কামাল হাসান আসছে, তখন নর্থ ইন্ডিয়ান লোকেরা ওটাকে নিয়ে কথা বলছে। কামাল হাসান একটার কোনো অংশ আমি বলছি না কম, বাট আমি স্টারডাম হিসাবে বা ফ্যামিলিয়ারিটি হিসাবে বলছি, সেটা কিন্তু কম। কিন্তু এখনো কিন্তু সেই লেভেলে
মানে কমল হাসান তো মাঝখানে বহু বছর খারাপই চলছিল, বিক্রম ছবিটা থেকে সে আবার একটা কামব্যাক করেছে এবং সেই ছবিটা স্যাটেলাইট ইত্যাদি ওটিটিতে এসে হিট হয়েছে। কিন্তু সেই একটা ছবি দিয়ে কিন্তু ওরকম পপুলারিটি হয়ে যায় না যে সব অডিয়েন্সকে সে হলে টেনে নেবে। সে এখন সেই বয়সেও নেই আর কি, সেটা আপনাদেরকে দেখতে হবে। এবার তাই জন্য নর্থ ইন্ডিয়ান মার্কেটে যখন আপনি কিছু রিলিজ করছেন, ওরকম প্যান ইন্ডিয়া প্রজেক্ট ডিজাইন করছেন, আপনাকে দেখবেন রাজামৌলি কি করে, হিন্দি থেকে আলিয়া ভাটকে নিয়েছে, অজয় দেবগনকে নিয়েছে, যারা কিন্তু খুব নোন ফেসেস, তারা কিন্তু প্রচন্ড নোন ফেসেস। আপনি যদি দেখেন লোকেশ কাস্ট করবার চেষ্টা করছে, রণবীর সিংকে নাকি একটা ক্যামিওর মধ্যে রেখেছে কুলি ছবিটার মধ্যে, কারণ নর্থ ইন্ডিয়ান বেল্ট আপনাকে টার্গেট করতে গেলে, বা এই যে দেখুন গাঙ্গুবাতে ববি দেওলকে রেখেছে, এই জিনিসটা দরকার আছে যে একটা নর্থ ইন্ডিয়া থেকে পপুলার ফেস থাকবে। 2.0 বেটার মাইলেজ কেন পেয়েছিল নর্থ ইন্ডিয়াতে? দুটো কারণ ছিল। একটা অক্ষয় কুমার ছিল, যে খুবই ফ্যামিলিয়ার ফেস নর্থ ইন্ডিয়া, এবং সেই সময় অক্ষয় কুমারের টাইম খুব ভালো চলছিল, 2018 সময়, ওই সময়টা একদম গোল্ডেন পিরিয়ড চলছিল। তো সেইটার জন্য একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কিন্তু পেয়েছিল। সাউথের দিকে রজনী টেনেছে এবং ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল, আর নর্থের দিকে কিন্তু অক্ষয় কুমারের একটা কন্ট্রিবিউশন ছিল, যেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে একেবারে হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে প্রমোশন হচ্ছে। আপনি যদি দেখেন এই 2.0 ক্ষেত্রেই যদি আমি এক্সাম্পল নিই, শঙ্করের এই ছবি, সেটা কে নর্থে করেছে? অনিল থাডানি ডিস্ট্রিবিউট করেছিল, যে বাহুবলী ডিস্ট্রিবিউটার, তার ডিস্ট্রিবিউশন খুবই স্ট্রং এবং ভালো। তার সাথে প্রমোশন ইত্যাদির জন্য প্রেজেন্টার হিসেবে কে ছিল? ধর্মা প্রোডাকশন। কারণ জোহর প্রতিটা ছবিকে অনেক বেশি মার্কেটিং করতে পারে, নর্থ ইন্ডিয়ান পালসটা সে বোঝে, তো সেই জিনিসটা সে করেছিল, যেটা কিন্তু ইন্ডিয়ানের ক্ষেত্রে হয়নি একেবারে। তো এই প্রমোশনের একটা খামতি। দ্বিতীয় হচ্ছে কোনো ফ্যামিলিয়ার ফেস ছিল না ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে। আগে তো তার ছবিগুলোকে জাস্ট হতো কি, যে তামিলনাড়ুতে রিলিজ করতো, হিট হতো, সেগুলো ভালো ছবি হতো, আমি বলছি না খারাপ ছবি, সেগুলো ভালো ছবি, খুবই ভালো, এবং তারপরে সেগুলোকে হিন্দি ডাবিং করে রিলিজ করে দেওয়া হতো নর্থ ইন্ডিয়ান বেল্ট। এবং তখন কি লোকের কাছে বেশি অপশন ছিল না, সিনেমাটাই দেখায় অনলি অপশন ছিল, তাই জন্য এই ছবিগুলো নর্থে যখন বেরিয়েছে লোকে দেখেছে, এই রহমানের গানগুলো হিন্দি ভার্সনগুলো হিট হয়ে যেত, এবং তখন লোকে ক্যাসেটে গান শুনতো এবং তাই জন্য হলে চলে যেত। ঠিক আছে, ওই জন্য দেখবেন নায়ক এত ভালো ছবি হওয়া সত্ত্বেও সেইভাবে চলেনি কেন নর্থে। পরে ভালো ছবি বলে কাল্ট হয়েছে টেলিভিশনে, বিশাল ফ্যান ফলোইং, প্রচুর লোকে দেখেছে, কিন্তু বক্স অফিসে সেই সময় কিন্তু আন্ডার পারফর্ম করেছে। এটা কিন্তু কারণ প্রচার ঠিকঠাক কিন্তু করতে হবে। রাজামৌলি কিন্তু প্রচারটাও ঠিকঠাক করে, ছবিও যেরকম ভালো বানায়, প্রচারটাও ঠিকঠাক করে, নর্থ ইন্ডিয়া থেকে ফেস ও বুদ্ধি করে নেয়। আরো একটা জিনিস যদি দেখেন, আপনার ডাবিং এর ক্ষেত্রে যদি লক্ষ্য করে, ডাবিংটাও কিন্তু প্রপার আপনাকে করতে হবে। যখন প্যান ইন্ডিয়া প্রজেক্ট ভাবছে, আপনাকে সব স্তরে ভাবতে হবে, প্রমোশন কি, কাস্টিং করছেন, এবং যখন ছবিটা বানাচ্ছেন তার ডায়লগ দিতে, যাতে নর্থের দিকে যখন আসছে ছবিটা, সেটাও যেন ইকুয়ালি মানে কমেডি বা ইমোশন সেটা জেনারেট করতে পারে, সেইভাবে ডায়লগ লিখতে হবে, সেইভাবে গান তৈরি করতে হবে, সবকিছু কিন্তু করতে হবে। আপনি যদি দেখেন ইন্ডিয়ান 2 এর যে হিন্দি গানগুলো, একটা ওয়ার্ক করছে, একটাও মানে লাগছে, মানে কারোর সাথে টাচ হচ্ছে, হিট হচ্ছে, কিচ্ছু হয়নি। লিরিক্স ইত্যাদি লেখা হয়, লিরিক্স গুলো শুনলে আপনার মনে হবে জমছে না আর কি। ডাবিংটা কিন্তু ভালো হয়নি ছবিটা। ডাবিং আপনাকে যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে হয় ছবি, তাহলে কিন্তু আপনাকে ডাবিং এর কথাটা মানে ভালো করে মাথায় রেখে সেই অনুযায়ী ডায়লগস লিখে সেইভাবে করেই করতে হবে। আর যে জিনিসটা আমি পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে শঙ্করের ক্ষেত্রে পার্টিকুলারলি, শঙ্কর না টেকনোলজির উপর প্রচন্ড মানে টেক স্যাভি একটা লোক, সে টেকনোলজির অনেক কিছু জিনিসপত্র নিজের ছবির মধ্যে নিয়ে এসছে প্রথম। কিন্তু তার প্রসেসটা কিরকম, সে কি করে যে আমি টেকনোলজি দিয়ে ছবিটার ম্যাগননিমিটিটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এই টেকনোলজিটাও অ্যাভেলেবেল আছে, চলো এটাও আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, মানে ধরুন ইন্ডিয়ান 1-এ যে প্যারালাক্স এফেক্ট একটা গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু গল্পটাকে কোনো সার্ভিস করছে না, কিন্তু ওই টেকনিকটা আমি চলো কোনো দেখেছি বাইরে, এটা রয়েছে অ্যাভেলেবেল, চলো ইন্ডিয়াতে আমি প্রথমবার করবো, এটা দেখতে ভাল লাগবে, লোকে শখ খাবে আর কি। বা অমুক গ্রাফিক্সের টেকনোলজি দেখেছি, আমি অ্যাপ্লাই করবো। দেখবেন আপনারা দেখবেন যে টাইম স্লাইস যে এফেক্ট হয়, যেটা ম্যাট্রিক্সে প্রথম হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ব্লেডে হয়েছিল, ম্যাট্রিক্সে খুব ভালোভাবে হয়েছিল, যেটা মেহনাতেও পড়েছিল, ওই জিনিসটা দেখবেন প্রথম শঙ্কর বয়েস বলে একটা ছবি করেছিল, সেই ছবিটার মধ্যে একটা গানের মধ্যে ব্যবহার করেছিল। ওই যে ডিওপি, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলছেন ওরা ইন্টারন্যাশনাল শুট করতে গেছিল, সেখানে একজন কোনো ক্যামেরা টিমের সাথে দেখা হয়েছে, তারা বলছে আমরা টাইম স্লাইস করি, আমাদের কাছে 7 রকম ভেরিয়েশন আছে, বলছে 7টাই অ্যাপ্লাই করে দাও, 7টাই এটা গানটার উপর অ্যাপ্লাই করে দাও। তো এটা কিন্তু মানে প্ল্যানিং করে করা নয়, মানে যা যা টেকনোলজি আছে চলো আমি অ্যাপ্লাই করে দেখাবো, তাতে কি হবে জিনিসটা স্কেলটা বেড়ে যাচ্ছে, এবং সেটা পরে শিখে সে অপরিচিতে আরো বেশিভাবে অ্যাপ্লাই করেছে। নায়ক ছবির মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানেও প্রচন্ড বেশিভাবে অ্যাপ্লাই করেছে টাইম স্লাইস এফেক্টটা, এবং সেটা কিন্তু দর্শককে কি চমকে দেওয়ার জন্য। এবার এখন কি হয়ে যায়, তখন ওইগুলো ওয়ার্ক করতো কারণ আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের এক্সপোজার ইন্টারন্যাশনাল কন্টেন্টের এত ছিল না। তো আপনি যদি কোনো নতুন টেকনোলজি এনে দেখাচ্ছেন, সেটা একটা চমক দিচ্ছে। তাই জন্য আমাদের এখানে যখন প্রথম ছোটা চেতন এসছে, প্রতিটা ভাষায় চলেছে, কারণ 3D ওয়াজ ভেরি নিউ, 3D লোকে দেখেইনি, বাইরের দেশের সিনেমাতে হতো, আমাদের এখানে এসছে, আরে সাবাস ছোটা চেতন দুর্দান্ত লাগছে, কারণ টেকনোলজিটা লোককে অবাক করে দিচ্ছে। ঠিক আছে, মানে সিনেমার থেকে, গল্পের থেকে টেকনোলজিটা বেশি লোককে অবাক করছে। সেই জিনিসটা 90s-এ আর্লি 2000s অব্দি চলতো, কিন্তু এখন লোকে সব রকম কিছু দেখছে। গ্রাফিক্সের ওয়ার্ক চাইনিজ ছবি, আমেরিকান ছবিতে অনেক অনেক বেশি। তো আপনি টেকনোলজি দিয়ে খালি লোককে কিন্তু
মানে চমকে দিয়ে হলে আনতে পারবেন না, ইন্টারন্যাশনাল কন্টেন্টে তারা অনেক বেশি দেখে ফেলছে। তাই জন্য আপনাকে টেকনোলজিটাকে গল্পের খাতিরে লাগাতে হবে, ইউজ করতে হবে। শঙ্কর কিন্তু এটা খুব কম করে। রাজামৌলির ক্ষেত্রে কি হয়, রাজামৌলি গল্পের মধ্যে টেকনোলজিটা যতটা প্রয়োজন সেইটাকে দিয়ে এনহ্যান্স করে গল্পটাকে, ইমোশনটাকে এনহ্যান্স করে। আর শঙ্কর কি করে, যে আমি গল্পটাকে অ্যাম্পলিফাই করবো, মানে ম্যাগনিটিউডটাকে বাড়াবো বলে আমি টেকনোলজিটাকে ব্যবহার করছি, আর যা যা অ্যাভেলেবেল আছে সব কটাই অ্যাপ্লাই করে দিচ্ছে। তো সেই জন্য, তাই জন্য দেখবেন শঙ্কর কি করতো, শঙ্করের চিরকাল সিনেমার মধ্যে গানগুলো বিশাল ল্যাভিশলি শুট করা, ঠিক আছে। কিন্তু এখন আপনি গান খালি ল্যাভিশলি শুট করলে হবে না। এই জন্য এই ছবিটার মধ্যে দেখবেন একটা গান আছে, গুলশান গ্রোভারের যখন এন্ট্রিটা হচ্ছে ওখানে একটা গান আছে, ওটা আননেসেসারি, প্রচুর খরচা করে করা হয়েছে কিন্তু আননেসেসারি। বা ওই যে সোনার বাথরুম দেখিয়েছে, সোনার পুরো ঘর দেখিয়েছে জাকির হোসেন, ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ওটা কি, ওটা তো আননেসেসারি, গল্পকে সার্ভিস করছে না তো কোনোভাবে, তাই জন্য আমাদেরকে চমকও দিচ্ছে না, ঠিক আছে। তো সেইভাবে আর কি আপনাকে ভাবতে হবে যে গল্পটাকে আমার কিভাবে এনহ্যান্স করবে। কন্টেন্টের মধ্যেই কিন্তু ওই ভিএফএক্সটাকে আপনাকে ইনকর্পোরেট করতে হবে, নট যে ভিএফএক্সটাই খালি দেখতে বা ল্যাভিশনেসটা দেখতেই খালি আসবে, কারণ লোকের কাছে স্কেল অলরেডি অ্যাভেলেবেল আছে। এটা আমার মনে হয় একটা শঙ্করের নিজের সিনেমার মধ্যে চেঞ্জ করা উচিত কিন্তু, এবং তার কিন্তু একটু কন্ট্রোল বাজেটের মধ্যে নতুন হিরোদের সাথে কাজ করা উচিত, এটা আমার মনে হচ্ছে আর কি। সবই মানে ম্যাসিভ প্রজেক্ট ডিজাইন করবে, নট নেসেসারি 200 কোটি টাকার মধ্যে করুক না একটা ধানুষকে নিয়ে ছবি, বা আমাদের এইকে নিয়ে শিবকার্তিকেকে নিয়ে ছবি, নতুন যারা হিরো রয়েছে তাদেরকে নিয়ে কিছু নতুন কিছু সাবজেক্ট, সেটা কিন্তু সে করতে পারে। তো এটাই আমার মনে হয় ওভারঅল যে শঙ্করের কেন ডাউনফল হয়েছে, পার্টিকুলারলি এই ছবিটার ক্ষেত্রে তিনি পারেননি করতে। এবার দেখা যাক, গেম চেঞ্জার নিয়েও আমার ডাউট আছে, কারণ ওটাও প্যারালালি শুট করা, লেটস সি কি হয়। বাট আমার মনে হয় গেম চেঞ্জার ইন্ডিয়ান 2 এর থেকে বেটার একটা ছবি হবে। আমি জানি না ওভারঅল কিরকম হবে, বাট এটা আমার গাট ফিলিং বলছে আর কি। কারণ ওটা যেহেতু কার্তিক সুব্বারাজের গল্প, তো ও যেহেতু মডার্ন ডে ডিরেক্টর, তাই জন্য আমার একটা ভরসা আছে যে ওটা হয়তো বেটার হলেও হতে পারে। দেখা যাক, লেটস সি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।